সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রধান অতিথিকে আজকের এই প্রোগ্রামে অভিনন্দন জানাচ্ছি। আজকে স্মৃতিচারণ করতে গেলে আমার স্মৃতিচারণ করার আগে বলি, যেহেতু বিয়ে শাদী, আমি 2016 সালের ডিসেম্বরে বিয়ে করেছি এবং আমার একটি সন্তান রয়েছে, ছেলে সন্তান, তার বয়স হচ্ছে 4 বছর। আর সাবেক দায়িত্ব বা স্মৃতিচারণ আমার দুইটা। আমি মনে হয় একমাত্র জনশক্তি যার পঞ্চগড় জেলা শাখাও দীর্ঘদিন শিবিরের সাথে কাজ করার সুযোগ হয়েছে, ঢাকা মহানগরীতেও দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে। আমি 2000 থেকে 2008 সাল পর্যন্ত পঞ্চগড়ে দায়িত্ব পালন করেছি। এখানে কর্মী, সাথী এবং সদস্য হয়েছি। সাথী হয়েছিলাম 2004-এ এবং সদস্য হয়েছিলাম 2007 সালে। আর বাকিটা সময় 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করেছি। পঞ্চগড়ের কিছু স্মৃতি বলতে গেলে অনেক স্মৃতি, এত কিছু বলতে গেলে সময় আসলে আমার হাতে নাই। যখন পঞ্চগড় জেলা স্কুল বিভাগের পরিচালক ছিলাম, তো আমাদের একটা দায়িত্ব ছিল ছাত্র কল্যাণের চাল তোলা আর কি। তো ওই সাইকেলে উঠে একটা ব্যাগ নিয়ে ছাত্র কল্যাণে চাল তুলতে যাইতাম। এখান থেকে সেই হিলিবোর্ড, এদিকে হচ্ছে তালমা, হাড়িভাষা পর্যন্ত গেছিলাম, কিন্তু মনে নাই, দূর দূরান্তে যাইতাম। তো একদিন আমার মনে আছে, এখানে আহসান হাবিব আছে কিনা জানি না, তো ওদের হেলিবোর্ডে একবার মনে হয় চাল তুলতে গেছি। তো ওখানে কিছু লোক মহিলা তুলে বলছে, আরে বাউ তুই না উকিল সাহেবের বেটা? তাহলে হ্যাঁ, আমি তো উকিল সাহেবের বেটা। তুই চাল তুলে বেড়াছিস? মানে আমি খুব লজ্জা পেয়ে গেছি যে পরে কি ব্যাপার, ব্যাগত ধরে তুই বাড়ি বাড়ি চাল তুলে বেড়াছিস। তা আমি লজ্জাও পাইছিলাম। পরে আবার বললাম যে না, এই চালটা আসলে আমার জন্য না, এটা আমাদের ছাত্র কল্যাণের চাল। তো এইটা আমরা ওই চালগুলো এনে আমরা আদর্শ ম্যাচ ছিল আমাদের তখন, বিখ্যাত আদর্শ ম্যাচে এসে আমরা জমা করতাম, যেটা ছাত্র কল্যাণের জন্য আমরা সেটা ব্যয় করতাম। আরেকটা খুব মজার স্মৃতি ছিল, তখন আমাদের অফিস সম্পাদক ছিল ফরহাদ ভাই। তো একবার আপনার টিসি হবে, 3 দিনের টিসি। তো টিসিতে তো জেলা থেকে তো কোটা দিয়ে দেয় যে আপনাকে আপনার থানা থেকে এতগুলা কর্মী নিয়ে আসতে হবে, অমুকে এতগুলা কর্মী, বেচারার তো এতগুলা কর্মী নাই। তো উনি করছে কি, মোটামুটি একদম পিচ্চি বাচ্চা ধরে সব নিয়ে চলে আসছে। তো রাতের বেলা ঘুমাইছে, আমি ছিলাম রাতের দায়িত্বে, আমরা কয়েকজন 2জন ছিলাম তখন, আগের যে জামাত অফিসটা ছিল। তো আমরা বসে আছি, তো রাতের বেলা যে দেখি যে দরজার নিচ দিয়ে পানি আসতেছে। আমরা কই কি রে, এটা পানি আসে কোত্থেকে? পরে উঠে গিয়ে দেখি যে বাচ্চাগুলো আসছিল, 2-1জনটা হিসু করে দিছে বিছানার মধ্যে আর কি। তো এত পিচ্চি পিচ্চি নিয়ে চলে আসছে। তো এই অবস্থা ইনশাল্লাহ আমাদের এখন নাই। এখন আমাদের অনেক জনশক্তি একটা সময় ছিল, এখন আমাদের তো অনেক বাইক হয়েছে, দামি দামি বাইক হয়েছে। 2001 সালের কথা মনে হয়, 1 সাল বা 2000 সাল, তখন মুসলিম উদ্দিন ভাই দায়িত্ব ছিল নীলফামারীর। ওই এক মোটরসাইকেল স্টার্ট দিতেই মনে হয় 1 ঘন্টা সময় লাগতো, কিক মারতে 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 যান শেষ। একটাই মোটরসাইকেল ছিল আমাদের ওই সময়। তো অনেক অনেক স্মৃতি। ওই সময় মুসলিম ভাই, হাফিজউদ্দিন ভাই, মতিউর ভাই, পরে বাসার ভাইদের সাথে একসাথে কাজ করার সুযোগ হয়েছে আমাদের। তো আরেকটা স্মৃতি বলি, 2001 সালের নির্বাচনে আমরা যখন সাইদুর ভাই, আমার মনে আছে, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের, আমরা হচ্ছে তখন ছোট ছিলাম, আমরা হচ্ছে ওনার ক্যাম্পেইন করতাম নির্বাচনে 2001 সালে। তো নির্বাচন শেষ, আমরা গিয়ে যখন সাইদুর ভাই সহ, আমরা মনে আছে যখন সাবেক জেলা সভাপতি ছিল বোধহয়, তখন মানে সহসভাপতি ছিল, আমরা যখন হিসাব দিতে গেলাম, আমরা পড়ে গেছিলাম খুব যন্ত্রণায়, অনেক রকম হিসাব কষ্ট করে যখন হিসাব নিয়ে গেলাম, দেখার পরে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার হয়ে অনেকক্ষণ দাঁড়াই ছিল, বলতেছে তোমরা হিসাব নিয়ে আসছো এবং তোমাদের টাকাও পাচ্ছে। আমরা বলি যে হ্যাঁ, আমাদের নির্বাচন আপনার পিছনে সব ব্যয় করে আমাদের এত টাকা পাচ্ছে, আমরা আপনার জন্য নিয়ে আসছি। উনি অলমোস্ট চোখের পানি ছলছল করছে, তোমরা এরকম একটা সংগঠন, যে তোমরা তোমাদের সংগঠনের, আমার ছেলেপেলেরা তো খায় দায় শেষ, আর তোমরা আবার সেই টাকা খরচ করে আবার হিসাব নিয়ে আসছো। পরবর্তীতে কিছু স্মৃতিচারণ, ঢাকার কথা বলি, 2008-9 সাল থেকে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি শাখা ছিলাম, ধানমন্ডি থানার সভাপতি ছিলাম। তো আমার সুবিধাটা হয়তো মিছিলে সবসময় আমাকে সামনে দিত, আমার দায়িত্ব থাকতো 2টা, কারণ লম্বা চড়া ছিলাম, আমি ছিলাম, রাজীব ভাই সহ ছিলাম 50 জন একটা টিমের, আমি টিম লিডার ছিলাম। বিশেষ করে খুব খারাপ সময়টা আমাদের গেছে 2012, 13, 14, যে সময় আন্দোলন, এমন একটা দিন নাই যে সময় আমাদেরকে মিছিল বা পিকেটিং করতে হয় নাই, খুব কঠিন সময় ছিল। তো
তো আমার একটা ইয়ে ছিল যে সহজে গ্রেপ্তার হওয়া যাবে না, কারণ যেহেতু ব্রিটিশ লয়ে পড়াশোনা করছি, একবার গ্রেপ্তার হলে আবার ঝামেলা আছে, পড়াশোনার ঝামেলা আছে, আবার বিদেশে যাওয়া ঝামেলা আছে। তো একবার আমাদের মগবাজারের মিছিল, আমি আগে থেকে জানতাম পুলিশদেরকে ঠঙ্গা বা ঠলা বলা হয়, মানে ওদের মাথায় আসলে কিছু নাই। তো এটার বাস্তব প্রমাণ ছিলাম আমি। তো মগবাজারে ওই আপনার ইয়েতে একটা মিছিল ছিল, ওটা হচ্ছে জায়গাটা মনে পড়ছে না, ওই ওভারব্রিজ পার হয়ে আমরা যা শুরু করবো তার আগে একটু শুরু করে দিছে। তো আমিও যেমনি ওভারব্রিজে আমরা মোটামুটি 3-4 জন উঠে গেছি, আমরা ওই পাশে গিয়ে মিছিলে সবাই একসাথে নেমে শুরু করব। পুলিশ তো টের পেয়ে গেছে, নিচে আমাদের ওই সময় শিক্ষা সম্পাদক ছিল, ওকে খপ করে ধরে ফেলছে। এরপরে আমার সামনে এক এক করে যে নামতেছে খপ খপ করে সব ধরা পড়ছে। এরপরে সিরিয়ালে ছিলাম আমি দিছি ধামাক, এই ম্যাডাম ফাইজলামি পাইছো নাকি? সবগুলোকে দেখে খালি শিবির মনে হয় না, যেগুলো আসল শিবির ওগুলোকে ধরতে পারো না, সব খালি সাধারণ মানুষের উপরে তোমাদের সব ঝামেলা। এই তোমার অফিসারকে ডেকে নিয়ে আসো। তো ও দেখি ভয় থতমত কথা, আমি তোমার অফিসারকে ডেকে নিয়ে আসো। ও দেখলাম যে আমি আস্তে করতে তোমার অফিসারের সাথে আমি গিয়ে কথা বলি। আসলে তখন দেখলাম যে ওদের মাথায় আসলে বুদ্ধিশুদ্ধি আসলে কম থাকে, একটু ধমক দিলে ওরা মোটামুটি ঠিক হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি শুধু ছোট্ট করে কথা বলবো বাকিদের উদ্দেশ্যে। আমরা বর্তমান যারা শিবির, আমি একটা জিনিস খেয়াল করছি, আমাদের অতি মাত্রায় আমরা রাজনীতিতে যুক্ত হয়ে যাচ্ছি। রাজনীতিতে যুক্ত হওয়া কিন্তু শিবিরের কাজ না। শিবিরের কাজ হচ্ছে নেতৃত্ব তৈরি, কেরিয়ার তৈরি। আই রিপিট, নেতৃত্ব তৈরি, কেরিয়ার তৈরি হচ্ছে শিবিরের কাজ। রাজনীতিতে যদি জাতির প্রয়োজনে যখন লাগবে তখন ব্যবহার করা হবে, কিন্তু সবসময় রাজনীতি করা কিন্তু শিবিরের কাজ না। আমাদের কেরিয়ারের জায়গাটা, আজকে আমরা ডিসি যদি বলেন, সারা বাংলাদেশে 64টা জেলায় ডিসি, আমার কয় % ডিসি আছে? 64টা এসপি, আমার কয়টা এসপি আছে? 300টা সচিব, আমার কয়টা সচিব আছে? আজকে আমরা সুপ্রিম কোর্টে জাস্টিস নিয়োগ দিতে যাবো, আমরা একটা শিবিরের ছেলে সাবেক দায়িত্বশীল আমরা খুঁজে পাই না, জামাতের লোক খুঁজে পাওয়া যায় না। এটা কেন হবে? এখানে যারা আছে এদের মধ্যেই তো যদি নেতৃত্ব তৈরি, এরকম কেরিয়ার যদি তৈরি হয়, তাহলে তো আমরা আসলে জায়গায় আমরা সার্ভ করতে পারবো। আমাদেরকে সেই জায়গাটা অবস্থান করতে হবে। আজকে আমি শুধু 3 জনের নাম উল্লেখ করি। এই দায়িত্বটা হচ্ছে দায়িত্বশীলদের। দায়িত্বশীলরা তার জনশক্তিকে কোথায় পৌঁছাবে, এই দূরদর্শিতা, এই ভবিষ্যৎ প্ল্যান তাদেরকে করতে হবে। আমার এখানে মনে আছে, এখানে শফিক ভাই আছে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, সায়েন্সে পড়ি, আমার প্ল্যান ছিল আমি বুয়েটে পড়াশোনা করবো, যেহেতু আমার দাখিলে আলিমে 2টাই গোল্ডেন A+ ছিল। শফিক ভাই আমাকে বললো, না হিমু, তুমি এই প্ল্যান করো না, তোমার বাবাও যেহেতু আইনজীবী এবং তোমার মধ্যে সেই গুণ আছে, তোমাকে ব্যারিস্টারি পড়াশোনা করতে হবে। এই প্ল্যান আমার মধ্যে শফিক ভাই ঢুকাইছিল। বাশার ভাই আজকে বসে আছে, সর্বপ্রথম আমাকে পরপর 2 বার আমাকে ঢাকায় পাঠিয়েছিল ইংরেজি ট্রেনিংয়ে, ইংলিশ কোর্স ট্রেনিংয়ে। সেই কোর্সটা আজকে আমার জন্য ফাউন্ডেশন হয়েছে। মতিউর ভাই আজকে এখানে বসে আছেন, সাবেক জেলা সভাপতি। আমাদের 3 জনের রিপোর্ট, শুধু পড়াশোনার বিষয়টা উনি চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের মধ্যে প্রতিযোগিতা লাগাই দিত। আমার মনে আছে, আমার ডায়েরিতে সর্বোচ্চ 17 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করছি, 16 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করছি ওই সময়, যেহেতু সায়েন্সের ছাত্র ছিলাম। এবং মতিউর ভাই এই প্রতিযোগিতাগুলো আমাদের মধ্যে লাগাই দিত। কিন্তু আবার যদি বলেন সংগঠনের কাজ কি করি নাই, তাহলে সংগঠনের কাজ করছি। রাত 8টার মধ্যে আমি ঘুমাই যাইতাম, 9টা 10টা, সর্বোচ্চ 9টার মধ্যে ঘুমাই যাইতাম। আমার রুটিন ছিল আমি ভোর 2টা থেকে 2টার মধ্যে ঘুম থেকে উঠে যাইতাম। আমার পড়াশোনা ফজরের আগেই শেষ, অথবা সর্বোচ্চ 6টার মধ্যে শেষ। ফজরের নামাজ পড়ে আমি এক জায়গায়, ফজরের নামাজ পড়তাম না যখন স্কুল বিভাগের পরিচালক ছিলাম, প্রত্যেকটা ম্যাচের, এখানে বিপি স্কুলের ম্যাচের মসজিদে গিয়ে নামাজ পড়তাম, দেখতাম আমার কর্মীটা নামাজে আসছে কিনা। যদি আমার কর্মীটা নামাজে না আসতো, আমি তার বাসায় চলে যাইতাম। টেকনিক্যাল স্কুলের কর্মীরা যে ম্যাচে থাকতো জালাশির পাশে, ওখানে গিয়ে ফজরের নামাজ পড়তাম, যে আমার কর্মীরা নামাজ পড়তে আসছে কিনা। না হলে যদি দেখি মিস হয়, তাকে তার বাসায় গিয়ে চলে যেতাম, যে তাকে ডেকে নিয়ে এসে নামাজ পড়তাম। সো আমাদের মধ্যে 2টাই ব্যালেন্স করতে হবে, সাংগঠনিক কাজ এবং পড়াশোনা। 8+8+ রুল একটি আছে, 8 ঘন্টা ঘুমাও, 8 ঘন্টা তুমি অন্যান্য কাজ করো, আরও তো 8 ঘন্টা তোমার কাছে থাকে। এই 8 ঘন্টার মধ্যে ব্যক্তিগত পড়াশোনা করতে হবে, মান উন্নয়ন করতে হবে, আমাদেরকে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। একটা শিবিরের ছেলেকে দেখে যাতে বলতে পারে একটা মডেল, সে একটা বিশ্ববিদ্যালয়ের মডেল, একটা কলেজের মডেল, যে এই ছেলেটা জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব, পড়াশোনায় সে 1 নাম্বার। আবার ছেলেটা যখন হেঁটে যাবে, তখন যেন সবাই যাতে বলতে পারে, দেখো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, আবার ইসলামী আন্দোলনের ক্ষেত্রেও একটা জীবন্ত কোরআন হইতে হবে, যেন আমি যখন হেঁটে যাব তখন সবাই যাতে আমাকে বলে একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। আর পরবর্তীতে সময় সুযোগ পেলে কেরিয়ার গাইডলাইন কেন্দ্রিক কিছু প্রোগ্রাম আমার করার ইচ্ছা আছে, যদি সুযোগ থাকে। আমি একটু মনে হয় বেশি সময় নিয়ে ফেললাম, এই জন্য দুঃখ প্রকাশ করছি। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।